আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনাইনা নিঝুম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই আইন বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের আর কেউ বিশেষ কোনো নিরাপত্তা পাবেন না। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে আইনটি বাতিলের অনুমোদন দেওয়া হয়। জানানো হয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার খিলগাঁওয়ে একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট 100 মামলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন স্বৈরাচার হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 35 জনের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলা হয়। দেশের নাগরিকদের গুম থেকে রক্ষা করতে জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালির মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, শেখ হাসিনা গত 15 বছর তার স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যতগুলো গুমের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে দেশ থেকে পালাতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডক্টর কামাল হোসেন বলেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে, তাহলে দেশ ছেড়ে পালাতে হবে না। টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে দেশ থেকে পালাতে হয়। অন্তর্বর্তী সরকারের সময় দিয়ে তাদের সাহায্য করার কথাও জানান প্রবীণ এ রাজনীতিবিদ। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানাতেন শেখ হাসিনা, তবে তিনি কখনোই তাতে না করেননি। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে এস সালম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে।
চলতি অর্থ বছরের বাজেট থেকে কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এই তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 24-25 অর্থ বছরের বাজেটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে। এই সিদ্ধান্ত তখন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল, কারণ বৈধ করদাতাদেরকে 30% পর্যন্ত আয়করের পাশাপাশি অতিরিক্ত সারচার্জ দিতে হয়। সমালোচকরা বলেছিলেন 15% করের মাধ্যমে কালো টাকা সাদা করার অনুমতি আর্থিক খাতের অনিয়মকে আরও বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল। জুলাই গণহত্যাকাণ্ডে উস্কানির দায়ে 32 জন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা গোলাম রাজ্জাক এই অভিযোগ দায়ের করেন। এর আগে 14 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া গত 21 আগস্ট একই ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 77 জনের নামে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ সহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ সময় নোংরা রাজনীতিতে আর ফিরবেন না বলেও জানিয়ে দেন। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় বুধবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চান। পরে সাংবাদিকদের এ কথা বলেন সোহেল তাজ। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে তাজ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তাদের প্রথম দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানোর জন্য পোস্টার ছাপানোর খরচ, হলফনামার তথ্য প্রচার ও আসনভিত্তিক পরিচিত সভার আয়োজনে নির্বাচন কমিশনকে খরচ বহন করার দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার সংস্কারে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়। সুজন সম্পাদক বাদিউল আলম মজুমদার বলেন, সুজন মনে করে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো মনোনয়ন বাণিজ্য অবসানের লক্ষ্যে প্রতিটি দলের 2 জন করে প্রার্থী নির্ধারণ। কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ডান পায়ের আঙ্গুলের চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন প্রায় 1.5 মাস। এতদিন পর্যন্ত তার মাঠের ফেরার সময় স্পষ্টভাবে জানা যাচ্ছিল না। সে কারণে তাকে বাইরে রেখে আর্জেন্টিনার আসন্ন 2টি বিশ্বকাপ বাছাইয়ের দল সাজায়। এবার ভক্তদের দুরাশা কাটিয়ে মেসির ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন। কোপার পর বুধবার প্রথমবার গ্রুপ অনুশীলনে নামবেন। তবে এখন পর্যন্ত পুরো দমে মাঠে নামার সময় জানা যায়নি মেসির। যদিও শুক্রবার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো মেজর লিগ সকালে প্লে অফ ম্যাচের আগে তার মাঠে ফেরার প্রত্যাশা জানিয়েছিলেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।